22শে ফেব্রুয়ারি কলকাতা থেকে আমরা ট্রেনে উঠি আর 24শে ফেব্রুয়ারি আমরা লুধিয়ানা পাঞ্জাবে পৌঁছাই। তো সকাল সকাল চলে এসেছি দিদির প্যালেস দেখতে, যেখানে বিয়ে হবে। এবার দেখতে যাব দিদির রুম কোথায় সাজাবে। ইটস বিউটিফুল, জাস্ট বিউটিফুল। এই যে আমার কোণে, ডাকু কোণে, বিয়েটি ছিল আমার জেঠুর মেয়ে দিদির। সকালবেলায় মেহেন্দি পড়তে বসে গেলাম প্যালেস দেখে এসে, আর রাত্রে মেহেন্দি অনুষ্ঠানে বাড়িটাকে এমনভাবে সাজানো হয়েছিল। আমার ফুল বাবার ফ্যামিলি পাঞ্জাবে ভরা, কিন্তু আমি প্রথমবার আসলাম। এর আগে কখনো আসা হয়নি এত দূরে। আমি বলেই রেখেছিলাম দিদির বিয়ে হলে তবেই আমি পাঞ্জাব আসবো। এখানে এসে প্রথম যেটা ভালো লেগেছিল এখানের জল খাওয়ার পর কোনো রকম বদহজম গ্যাস কোনো সমস্যাই ছিল না। আর এই মেহেন্দি নাইটে হচ্ছিল নিচে ডান্স আর ওপরে দিদির মেহেন্দি অনুষ্ঠান ফাংশন, সাথে কেক কাটিং। তবে কলকাতার থেকে এখানের মরশুম অনেক ঠান্ডা, কারণ পাশেই কাশ্মীর, যেই ঠান্ডাটা প্রচণ্ডভাবে অনুভব করছিলাম আমি, যার ফলে সর্দি জ্বর সব কিছু লেগে গেছিলো। তারপরেও জেঠি পিসিরা ছাড়ছিল না নাচ করার জন্য। বিয়ের দিন সকালবেলা গায়ে হলুদে স্নানের জন্য জল ভরতে যাওয়া হলো সবাই মিলে, কিন্তু জানো তো এখানে কোনো পুকুর নেই সারা শহর জুড়ে। একটা কল আছে যেটা মন্দিরের ভেতর থেকে জল ভরে নিয়ে আসা হলো। ভিডিওটা স্কিপ করো না, কারণ এই বিয়েটা হওয়ার ছিল লুধিয়ানা পাঞ্জাবের জাবালপুরের সব থেকে বড় প্যালেসে। ওই প্যালেসের ভাড়া সব কিছু আমি বলতে চলেছি, শুধু তাই নয়, দিল্লি পর্যন্ত এই ভিডিওটা এগিয়ে যেতে চলেছে। এরপর বিয়ের সন্ধ্যায় মায়ের সবুজ বেনারসি পরে হালকা একটা খোপা করে একটা ফুল গুজে অল্প একটু মেকআপ দিয়ে রেডি হয়ে গেলাম আমি পাঞ্জাবি প্যালেসে বিয়ে দেখার জন্য। এবার শোনো, এই প্যালেসের ভাড়া আর ডেকোরেশন খাবার দাবার দিয়ে টোটাল লেগেছিল 13 লাখ টাকা। হয়তো পরবর্তীকালে আমি আবার দেখব, কিন্তু এটা আমি প্রথমবার দেখেছিলাম এত সুন্দর বিয়ের প্যালেস। আর এখানে নিমন্ত্রিত ছিল 1000 মানুষ। আমি প্রথমে ভিডিওগুলো করে নিয়েছি তাই ফাঁকা দেখছিলে, লাস্টের দিকে প্রচুর ভিড় হয়েছিল, আমি সেই শ্যুটগুলো নিইনি। আর যার মধ্যে বাঙালি হয়তো 200 থেকে 300, তার বেশি বাঙালি ওখানে নেই। ম্যাক্সিমাম সবাই পাঞ্জাবি, আর সবাই যেন বাঙালি বিয়ে দেখার জন্য অপেক্ষা করছিল। এবার দেখিয়ে নেওয়া যাক কি কি খাবার শুরু হয়েছিল। প্রথমে স্টার্টারে শুরু হয়েছিল ফ্রুট, নানান ধরনের ফ্রেশ ফ্রুট যে যেমন নিয়ে খেতে পারো। আর তারপর ছিল গোলগাপ্পে, যেটা একদম কলকাতার ফুচকার সাথে কোনো ম্যাচ নেই, আলাদা টাইপের। আমার মোটামুটি ভালো লেগেছিল, তবে কলকাতার ফুচকার কাছে কিছুই না। এখানে অনেক ধরনের খাবার রেডি হচ্ছিল, বাট আমি সব কিছু ট্রাই করতে পারিনি। আমার মনে হচ্ছিল যেগুলো বেস্ট মনে হচ্ছে আমি শুধু সেগুলোই ট্রাই করব, পেটে এত জায়গা নেই। তো এখানে ছিল দই বড়া, আমার খুব একটা ভালো লাগেনি। তারপর ফ্রেশ জিলাপি, ধোসা, ইডলি, পাও ভাজি, ডাল ভাটোরে, আরও অনেক অনেক কিছু। কলকাতার মিষ্টির কাছে কোনো দিনও নন বেঙ্গলিরা জিততে পারবে না, কিন্তু হ্যাঁ, জিলাপিতে জিতে যাবে। জিলাপি ওরা এতটা সুন্দর বানায় যে আমি আমাদের এখানে এত সুন্দর খাইনি। আসলে এই অনুষ্ঠানটা কিন্তু বাঙালিদেরই, কিন্তু এখানে খাবার যারা বানাচ্ছে বা নানান ধরনের কাজ করছে এরা কিন্তু সবাই নন বেঙ্গলি, এত বাঙালি ওখানে ছিল না। বিয়েতে আমার সব থেকে ফেভারিট যেটা লেগেছে সেটা চিকেন মাটন, এই দুটো দিয়ে আমি মনটাকে ভরিয়ে নিয়েছি। এত হাবিজাবি খাবার আমি খাইনি। আর আমার প্লেট জাস্ট সাজিয়ে নিয়েছিলাম স্যালাড দিয়ে, একটু পানির দিয়ে, আর মাটন আর চিকেন দিয়ে, ব্যাস ডান। দিদির বিয়ের লগ্ন ছিল রাত 12টায়, যার জন্য সব কিছু খাবার দাবার কমপ্লিট হয়ে গেছিলো। ম্যাক্সিমাম সবাই চলেই গেছিলো বিয়ে না দেখে, এত রাত পর্যন্ত অপেক্ষা করছিল না। কিন্তু আমি দিদিকে জিজুকে নিয়ে সেই সকালবেলায় ফিরেছি বিয়ে কমপ্লিট করে। আর এখানে না দিদির মেকআপটা খুব একটা ভালো করতে পারেনি। ওই যে নন বেঙ্গলি ব্রাইড সাজানো একটু টাফ ব্যাপারই বলা যায়। যাই হোক, সব কিছু যে ভালোভাবে হয়েছে এটাই অনেক। আর এখানে জিজু চলে এসেছিলো, আমরা গেটও ধরছিলাম। আর সত্যি বলতে গেট ধরে পেয়েছিলাম 4000 টাকা, যেখানে আমার ভাগে পড়েছিল 800 টাকা। এরপর যেমনটা হয় শুভদৃষ্টির জন্য পিঁড়িতে করে দাদার ভাই সবাই মিলে কোলে তুলেছিল। আমার দাদা আর দিদির ভাই, আমার আর এক দাদা, আর বাকি এত কাজিন সব দাদারা মিলে তুলেছিল। বেশ সুন্দর করে বিয়েটা আমি দেখছিলাম, অনুভব করছিলাম। আর প্রত্যেকে যেন খুব আনন্দের সাথে সময়টা কাটাচ্ছিল। আর এখানে জিজু তো মাথা উঁচু করে রাখছিল, মালা পরবে না, কিন্তু শেষমেশ ওই বরদের মাথা নত করতেই হয় স্ত্রীর সামনে। ঠিক জিজুও তাই করলো, মাথা নিচু করেই মালাটা পরে নিল। আর তারপরে সবশেষে এন্ট্রিটা যা সুন্দর ছিল, দারুণ। আমি এরকম দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, যদি এরকম আমার সাথেও হতো। যাই হোক, আমি মন ভরে দেখে নিয়েছি আর শান্তি নিয়ে নিয়েছি।
পর পাঞ্জাবে আসার আসল সফলতাটা অর্জন করলাম ধুমধাড়াক্কা ডান্স করে। এখানে ভাই, আমি আর সমস্ত দাদা বোন সবাই ছিল এখানে। প্রথমে তো আমরা স্টার্ট করলাম, পরে সবাই মিলে নাচ করলাম। আর আমরা এখানে তত্ত্ব সাজাচ্ছি, এই ফ্লাওয়ার টাইম বানিয়েছি আর প্যাকেটিংটা দাদা করছে। এই যে বিয়ে কমপ্লিট করে সকালবেলা এসে দুপুরে 1 ঘন্টার রেস্ট নিয়েই তত্ত্ব সাজাতে বসে পড়লাম। আর সব তত্ত্ব সাজিয়েই দিল্লির জন্য রওনা দিলাম। আর পরের দিন সকালে আগ্রা দিল্লিতে পৌঁছালাম। যারা দিল্লি যাওনি, যাবে বলে ভাবছো, একটা কথা বলবো, যদি ট্রেনে করে যাও খুব সাবধান। আমাদের কিন্তু ফোন চুরি হয়ে গেছে, আমার নিজের চার্জার চুরি হয়ে গেছে। যাই হোক, এসব বাদ দাও, আমরা সব ভুলে গেছিলাম আনন্দের জন্য যে পরে সব কিছু নেওয়া হবে, কিন্তু এই সিচুয়েশানটা আর আসবে না। আর এখানে আমাদের এন্ট্রি হয়েছিল দারুণ ছেলের বাড়ি থেকে, হোটেলে রাখা হয়েছিল আর গোলাপ দিয়ে ঢোল বাজিয়ে আমাদেরকে এন্ট্রি করা হয়েছিল। এটা ছিল আমার রুম, আমি আর মা ছিলাম এই রুমটাতে। আর তারপরেই ব্রেকফাস্টের জন্য বুফে টাইপ সব কিছু করা ছিল হোটেলে, যে যার মতো নিয়ে নাও। আর এখানে প্রত্যেকটা খাবার প্রচণ্ড হেলদি টাইপের ছিল। ইতিহাসের পাতায় সাক্ষী হতে চলেছি এবার, কারণ আমরাও পা রেখেছি নানান গল্পের সেই কাহিনীর জায়গা তাজমহল। এই যে দেখা যাচ্ছে, চলো এগিয়ে আরো দেখাবো। ওয়েস্ট গেট, এখান থেকে আমরা ঢুকছি। হিস্ট্রিটা আমার সব সময় ফেভারিট ছিল, তবে একটাই সমস্যা ছিল, আমি সাল মনে রাখতে পারতাম না। আর যখন প্রথমবার আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড এখানে এসেছিল, আমি ভেবেছিলাম আমি কখনো যেতে পারবো। তবে হ্যাঁ, এখন সব পসিবল হচ্ছে। তাজমহল, আর তাজমহলের পেছনে এই সেই যমুনা নদী। আর ওই দিকে রয়েছে লালকেল্লা। এরপর তাজমহল থেকে ডাইরেক্ট হোটেলে এসে আমরা রুম ডেকোরেট করতে বসেছি, দাদা বৌদি, আমি আর এখানে জেঠু জেঠিমা। আর এবার ছিল লাস্ট অ্যান্ড ফাইনাল ডে। আমাদের হোটেলের একদম অপোজিটেই এখানে রিসেপশন ফাংশনের জন্য সাজানো হয়েছিল। আর আমাদের ওয়েলকাম হয়েছিল ঢোল তাশে আর ফ্লাওয়ার দিয়ে। আর আমি লুক দিয়েছিলাম পাঞ্জাবি টাইপেরই, যেখানে ছিল আমার লুকে সালোয়ার বড় কানের। আর দিদিকেও এখানে খুব সুন্দর লাগছিল। আর এখানে সেট আপও অনেকটা রাজকীয় টাইপের করা হয়েছিল। এবার দেখা যাক খাবার দাবারে কী ছিল। গুজরাটি থেকে শুরু করে সাউথ থেকে শুরু করে চাইনিজ পর্যন্ত ছিল, যেখান থেকে শুরুই হয়েছিল চাউমিন নুডলস থেকে, তারপর পিৎজা, ধোসা, ইডলি, ছোলে ভাটোরে আর সমস্ত এভরিথিং। আর এরপর ছিল ফ্রেশ ফ্রুটের একটা আলাদা ক্যাটেগরি, যেখানে মকটেল ছিল, যেখানে ফ্রেশ ফ্রুট ছিল, ফ্রুটের নানান ধরনের জুস ছিল। সব খাবার ঠিক আছে, তবে ফ্রুটটা সবসময় হাইজিন মেনটেন করা উচিত, কারণ ফ্রুট কাটলেই তার ভেতরে জীবাণু ভাইরাসটা আগে আক্রমণ করে। তো এখানে প্রচণ্ড পরিমাণে হাইজিন মেনটেন করেই দেওয়া হচ্ছিল, কাটা হচ্ছিল, সঙ্গে সঙ্গে প্যাকেজিং করা হচ্ছিল, সঙ্গে সঙ্গে ফ্রেশ দেওয়া হচ্ছিল। সব খাবারই টুকটাক করে আমি টেস্ট করেছিলাম। তবে জানো এখানে সব থেকে বেস্ট খাবার কি? সব থেকে যেটা ছিল লস্যি। তোমরা তো জানোই যে পাঞ্জাবিদের লস্যি কতটা ফেমাস। আর আমি বুঝতে পারলাম টেস্ট করে যে কতটা টেস্টি, মানে এত টেস্টি বলার মতো না। মুভিতে দেখা যায় পাঞ্জাবিরা কতটা বড় বড় গ্লাসে লস্যি খায়, ভাবতাম কী করে খায়, কিন্তু এখন বুঝতে পারলাম কী করে না খায়। এত টেস্টি জিনিস আমি আগে জানলে এটাই বেশি করে খেতাম, অন্য খাবার খেতাম না। আর তারপরে ফাইনাল খাবার দাবারের পালা আসলো, যেখানে রাজকীয়ভাবে ছেলের বাড়ি আর মেয়ে বাড়ি একসাথে খেতে বসেছে। খুব সুন্দর করে বিয়েটা গেল। আমার ব্লগ শেষ হবে, পাঞ্জাব টু দিল্লি দিদির ব্লগ। এবার আমরা চলে যাচ্ছি, টাটা বাই বাই। নেই দুলহান, আচ্ছা রায়না, সুখী রায়না।